আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমরা আলোচনা করছি প্যারেন্টিং নিয়ে। আপনাদের মনে আছে কি আমরা পজিটিভ সিজ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আরেকটা সি নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে কনসালটেশন। সো আমরা যখন আমাদের দৈনন্দিন কাজে স্বামী স্ত্রী বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকি, তখন নিজেদের মধ্যে যখন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে ডিসিশনগুলো নেওয়া হয়, তখন সেই কাজগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়। এবং যখন আমরা এই ডিসিশন নিতে যাব, তখন অবশ্যই একজন আরেকজনের প্রতি রেসপেক্ট শো করব এবং এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্কটাকে মজবুত করা হচ্ছে এবং আমাদের মধ্যে একটা প্র্যাকটিস ডেভেলপ করে যে একজন আরেকজনের কথা শোনা, লিসেন করা এবং নিজেদের মধ্যে কনফ্লিক্ট থাকলে সেটাকে রিজলভ করার জন্য চেষ্টা করা। তো কনসালটেশন অথবা নিজেদের মধ্যে এরকম আলোচনা করাটা তখনই ফ্রুটফুল হবে যখন আমরা আসলে সিনসিয়ারলি এটা করব যে আমরা চাই জিনিসটা নিয়ে একটা ডিসিশনে আসার জন্য এবং একজন আরেকজনের যেই পরামর্শ সেটাকে আমরা সম্মান দিতে শিখি। এটা যদি জাস্ট একটা ফর্মালিটি হয়, আমাকে করতে বলা হয়েছে করলাম, কিন্তু আমার যে ডিসিশন আমি সেটাই রাখবো, অন্যের কথা আমি শুনবো না, তাহলে সেটা আসলে কোনো উপকারে আসবে না। সো একজনের আইডিয়া অন্যের উপরে চাপিয়ে দিলে সেই ফ্যামিলি বা সেই সংসারে আসলে দেখা যায় যে পারস্পরিক আস্থা থাকে না এবং নিজেদের মধ্যে যে সুন্দর সম্পর্ক সেটাও আসলে নষ্ট হয়ে যায়। সো ইসলাম আমাদেরকে বিভিন্নভাবে এই সুরা অথবা কনসালটেশন করার জন্য উৎসাহিত করে থাকে এবং এই কনসালটেশন হচ্ছে ফ্যামিলি মেম্বারদের মধ্যে। সো এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ নিজেরা যেমন মেজর বিষয়গুলোতে কনসাল্ট করবে, তেমনি সাথে সাথে বাচ্চাদের সাথে আমরা ডিসিশন মেকিং প্রসেসে তাদেরকেও ইনভলভ করার জন্য চেষ্টা করব। যদিও প্যারেন্টস হিসাবে আমাদের একটা অথরিটি রয়েছে, কিন্তু ইসলাম এনকারেজ করে যে আমরা এই ডিসকাশনের মধ্যে বাচ্চাদেরকে ইনভলভ করব, তাদের অপিনিয়ন শুনব এবং তাদের পার্সপেক্টিভ নিয়েও আমরা চিন্তা করব, কারণ তারা হচ্ছে অনেক নিউট্রাল ওয়েতে চিন্তা করবে এবং সেগুলো নিয়ে সেটা উপরে ভিত্তি করে আমরা আমাদের ডিসিশনগুলো নেওয়ার জন্য চেষ্টা করব। সো এখানে আমরা যখন কনসালটেশন করব, আমরা এই প্র্যাকটিসটা আমাদের মাঝে দেখি যে যদিও আমরা মুসলিম ফ্যামিলি, যদিও ইসলাম এনকারেজ করে কনসালটেশনের জন্য, কিন্তু আমাদের কালচারের মধ্যে এই জিনিসটা আসলে নাই। এখানে হাজব্যান্ড ওয়াইফ কনসালটেশনের সিস্টেমটা যেমন আমরা খুবই অনুপস্থিত দেখি, তার সাথে সাথে হচ্ছে বাচ্চার সাথে কনসাল্ট করবে এটা আমাদের চিন্তারও বাইরে থাকে। ইভেন বাচ্চা যখন বড় হয়ে যায়, তখনও তাদের অপিনিয়নকে ভ্যালু দেওয়া অনেক সময় হয় না, কিন্তু ইসলাম আমাদেরকে প্রতিনিয়ত এই ব্যাপারে এনকারেজ করছে। সো কেন আমরা বাচ্চাদের সাথে কনসাল্ট করব? নাম্বার ওয়ান, যখন আমি বাচ্চাকে ডিসিশন মেকিং প্রসেসে ইনভলভ করি, এঙ্গেজ করি, তখন বাচ্চার মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট হয়, একটা শক্তি তৈরি হয়। আসলে সে মনে করে যে তার কথা শোনা হচ্ছে, তাকে ভ্যালু দেওয়া হচ্ছে এবং তখন তার মধ্যে হচ্ছে এক ধরনের স্বনির্ভরতা তৈরি হয় এবং সে তখন এই ডিসিশন মেকিং প্রসেসটা নিয়ে চিন্তা করতে শিখে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ডাইভার্স পার্সপেক্টিভ, যে বাচ্চারা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম তারা হচ্ছে খুব ইউনিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে থাকে। তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী জিনিসটাকে নিয়ে এমনভাবে চিন্তা করে যেটা হচ্ছে বাইরের জিনিস সেটাকে খুব কমই এফেক্ট করে থাকে। সো তাদের যেই ডাইভার্স যেই চিন্তা ভাবনা, সেটা আসলে ডিসিশন মেকিং প্রসেসটাকে আরও বেশি হেল্পফুল করতে পারে। থার্ড যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন বাচ্চাদের সাথে কনসাল্ট করব, সেটা আউটকামটা আসলে ইমপ্রুভড হয়। সো দেখা যায় যে এর মাধ্যমে মোর রিলেভেন্ট এবং এফেক্টিং সলিউশনে আমরা পৌঁছতে পারি এবং বাচ্চারাও হচ্ছে যখন ফিল করে কোনো ডিসিশন তাদের সাথে কনসাল্ট করে নেওয়া হয়েছে, তাদের অপিনিয়নকে ভ্যালু দেওয়া হয়েছে, যদিও সবসময় হয়তোবা তাদের অপিনিয়নটা আমরা নিতে পারবো না, কিন্তু যখন আমরা তাদেরকে লিসেন করি, তখন তারা প্রসেসটার সাথে আরও বেশি ইনভলভ হয় এবং কাজটা করার ব্যাপারে তাদের আগ্রহ বেড়ে যায়। এবং ফোর্থ যে জিনিসটা আমরা দেখি যে বেনিফিট, যে এখানে আমরা ডেভেলপমেন্ট অফ বেনিফিট, যে এই কনসালটেশনের মাধ্যমে আমরা বাচ্চাদের সাথে কমিউনিকেশনটা ইমপ্রুভ করতে পারছি, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াচ্ছি, তাদের প্রবলেম সলভিং স্কিলস বাড়াচ্ছি। সো তাদেরকে আমরা আসলে তাদের লেটার লাইফের জন্য রেডি করছি এর মাধ্যমে। সো কিভাবে আমরা কনসাল্ট করব বাচ্চাদের সাথে? নাম্বার ওয়ান হচ্ছে এজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ এবং মেথড।
যে আমি আমার ছোট একটা বাচ্চার সাথে যেভাবে কথা বলবো, অবশ্যই আমার টিনেজ বাচ্চার সাথে সেভাবে কথা বলবো না। আমার অ্যাডাল্ট বাচ্চার সাথেও আমি সেভাবে কথা বলবো না। সো প্রত্যেকের বয়স এবং ডেভেলপমেন্টাল স্টেজ অনুযায়ী, তাদের ম্যাচুরিটি অনুযায়ী তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে ইনভলভ করতে হবে। নাম্বার 2 হচ্ছে একটা সেফ এবং কমফোর্টেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। আমরা বাচ্চাকে সাথে যখন কনসাল্ট করব, তখন বাচ্চা আসলে ফিল করতে হবে যে সে যে কথাটা বলছে এটা আসলে শোনা হচ্ছে। যদিও সবসময় সেটা গ্র্যান্টেড হবে না, সেটা গ্রহণ করা হবে না, কিন্তু আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি। সে এটা বুঝতে হবে যে তার কথা নিয়ে ক্রিটিসাইজ করা হবে না, তার কথা নিয়ে পরবর্তীতে হাসি ঠাট্টা করা হবে না। সো তার কথাকে গুরুত্ব দেওয়া হবে, সম্মানের সাথে নেওয়া হবে। এটা যখন সে বুঝে, তখন সে তার অপিনিয়ন এবং আইডিয়া শেয়ার করতে প্রস্তুত হয়ে যায়। সো আমাদেরকে একটি স্পেস তৈরি করতে হবে, যেটা হচ্ছে যেখানে বাচ্চা সেফ এবং রেসপেক্টেড ফিল করবে। এবং থার্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। সো বাচ্চা যখন কথা বলছে, আমরা হয়তো বা বাচ্চাকে ইনভলভ করছি, আচ্ছা ঠিক আছে, তাকে ইনভলভ করতে বলা হয়েছে, কিন্তু আমরা তার যখন কথা বলছে তখন ফোনের দিকে তাকিয়ে আছি, টিভি দেখছি, অথবা নিজেরা কথা বলছি, তাহলে সেই বাচ্চা কখনো নিজেকে রেসপেক্টফুল ফিল করবে না। সো বাচ্চা যখন কথা বলছে তখন অ্যাক্টিভলি লিসেন করতে হবে, ভার্বালি, নর ভার্বালি, এবং তাকে বুঝাতে হবে যে হ্যাঁ, আমি তার কথাগুলো শুনছি। সো এটাকে আবার মিরর করা, সেটাকে আবার রিপিট করা, সেটা আবার তাকে বুঝতে দেওয়া যে আমি ঠিক মতো তোমার কথা বুঝেছি কিনা। সো এরকমভাবে বাচ্চাদের সাথে কনসালটেশনে আমাদেরকে ইনভলভ হতে হবে। সো এই কনসালটেশনটা তাদেরকে আসলে লাইফ সম্পর্কে যেমন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে শেখায়, তেমনিভাবে পরবর্তী জীবনে তারা যখন নিজেদের লাইফে প্রবেশ করে, তখন তারা সেখান থেকে বেনিফিটেড হতে পারে। এবং লিসেনিং হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের পুরো লাইফের জন্য। তার কারণ হচ্ছে একটা ফ্যামিলি লাইফের জন্য। তার কারণ হচ্ছে এই লিসেনিংয়ের মাধ্যমে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয় বাচ্চার উপরে। বাচ্চার হচ্ছে সেলফ কনফিডেন্স ডেভেলপ করে, তার মধ্যে সোশ্যাল স্কিলস ডেভেলপ করে, এবং সে হচ্ছে একটা লার্নিং এনভায়রনমেন্ট এখানে পাচ্ছে। এবং বাচ্চাকে হচ্ছে বাচ্চা বুঝতে পারে যে এর মাধ্যমে যে তার যে কনসার্নগুলো, সেগুলোকে সিরিয়াসলি নেওয়া হয়েছে। সো এই লিসেনিং হচ্ছে বেনিফিট প্যারেন্টসদের জন্য। তার কারণ হচ্ছে বাচ্চার কথা আমরা যখন মনোযোগ দিয়ে শুনি, তখন আমরা বুঝতে পারি যে সামনে কি ধরনের চ্যালেঞ্জেস আসতেছে আমাদের জন্য, বাচ্চা কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বড় হচ্ছে, বাচ্চার চিন্তা ভাবনা কোন দিকে যাচ্ছে, সেটা বোঝা আমাদের জন্য সহজ হয়। সেই অনুযায়ী আমি নিজেকে প্রস্তুত করতে পারি, আমার এক্সপেকটেশনকে আমি সেভাবে প্রস্তুত করতে পারি, এবং বাচ্চার সম্পর্কে আমার সঠিক একটা ধারণা তৈরি হয়। এবং বাচ্চার এটা রাইট যে রেসপেক্টফুলি আমরা তাকে লিসেন করব। এবং এই কনসালটেশন প্রসেসে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা তাদেরকে প্রশ্ন করব, এবং প্রশ্নটা হবে ওপেন হ্যান্ডেড। তার মানে হচ্ছে হ্যাঁ না দিয়ে জবাব দিয়ে ফেলবে এরকম প্রশ্ন না, বরং বাচ্চা চিন্তা করতে শিখবে, এ ধরনের প্রশ্ন আমরা করব। এবং তার মাধ্যমে সে তার চিন্তা ভাবনাকে এক্সপ্রেস করা শিখবে, এবং এর মাধ্যমে সে হচ্ছে নিজের ক্রিটিক্যাল থিঙ্কিংকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবে। নেক্সট যে জিনিসটা আমরা করতে পারি, সেটা হচ্ছে যে ফিডব্যাক দেওয়া এবং ফলো আপ করা। সো আমরা যখন বাচ্চার সাথে কনসাল্ট করছি, তার মতামতগুলো শুনছি, তার দৃষ্টিভঙ্গি শুনছি, তখন তাকে বুঝতে দেওয়া যে এটা ভ্যালুড, তার কথাকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, সেগুলোকে বিবেচনা করা হচ্ছে, এবং তাকে একটা পজিটিভ ফিডব্যাক দেওয়া যে তার কথাগুলো কত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই কথার ভিত্তিতে কী ধরনের ডিসিশন নেওয়া হচ্ছে, এবং যদি সেটা নেওয়া নাও হয়, কী কারণে সেটা নেওয়া হয় নাই, এবং সামনের দিকে সে তখন তার চিন্তা ভাবনার মধ্যে সেগুলোকে প্রবেশ করাতে পারবে, এবং সেভাবে নতুন করে চিন্তা ভাবনা করতে শিখবে। নেক্সট যে স্টেপটা, সেটা হচ্ছে তাদের প্রাইভেসি রেসপেক্ট করা এবং সাইলেন্স নেওয়া প্রয়োজন মতো। সো বাচ্চা সবসময় হয়তোবা তার ওপিনিয়ন দিতে কমফোর্টেবল হবে না। সো সেই সময় হচ্ছে তাকে প্রাইভেসি দেওয়া, সে যে চুপ থাকতে চাচ্ছে সেটাকেও সম্মান প্রদর্শন করা। আমরা জোর করে তার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করব, সেরকম যাতে না হয়। আর হচ্ছে তাদের সাথে হচ্ছে রিফ্লেক্টিভ প্র্যাকটিসে এঙ্গেজ হওয়া। সো রিফ্লেক্টিভ প্র্যাকটিস বলতে যে
তাদেরকে চিন্তা করতে সাহায্য করা যে এই যে আমরা আজকে কনসাল্ট করলাম, এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম, এটা কিভাবে হচ্ছে ভবিষ্যতে আরো ইমপ্রুভ করা যায়, কিভাবে এই প্রসেসটাকে আরো সুন্দর করা যায়। সো বাচ্চার সাথে ছোটকাল থেকেই ছোটখাটো জিনিস নিয়ে তার ডিসিশনগুলোর ব্যাপারেই হচ্ছে তাকে নিজেকে ইনভলভ করা, যে তার সাথে যে সে কোন স্কুলে ভর্তি হতে চায়, এখন কেন সে এই স্কুলে ভর্তি হতে চায়, সে একটা বই কিনতে চায়, কেন এই বইটা কিনতে চায়। এরকমভাবে তার সাথে আমরা যখন প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করব, ঘরের যে কোনো একটা ডিসিশনের ব্যাপারে, যে সামনে একটা পার্টি হবে, বাসায় আমরা দাওয়াত দিচ্ছি, তো সেখানে আমরা কি কি জিনিস করতে চাই, বাচ্চার কাজটা কি হবে, সেখানে আমাদের কাজটা কি হবে, কিভাবে আমরা আমাদের রেসপন্সিবিলিটি ভাগ করে নিতে পারি। সো এরকমভাবে প্রতিটা কাজের সাথেই হচ্ছে সেটা বাচ্চার সাথে সংশ্লিষ্ট হতে পারে অথবা হোল ফ্যামিলির সাথে সংশ্লিষ্ট, প্রতিটা ব্যাপারে হচ্ছে তাদের সাথে যেই জিনিসগুলো প্রাসঙ্গিক সেই ব্যাপারগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা। ইভেন টাকা পয়সার ব্যাপারেও, যে তাদেরকে আমরা যখন সেই কনসালটেশন প্রসেসে নিব, যে আমরা একটা জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, তখন বাচ্চার সাথেও কনসাল্ট করা যে তার কাছে কি মনে হয়, যে কোন ধরনের, সেটা অবশ্যই এই যে অ্যাপ্রোপ্রিয়েট, যে একদম ছোট বাচ্চাকে আমরা সেগুলো জিজ্ঞাসা করতে যাব না, বরং ছোট বাচ্চাকে আমি জিজ্ঞাসা করতে পারি যে আমরা যেই সাদাকা কালেকশন করেছি, যে তারা প্রতি মাসে টাকা দিয়ে দিয়ে যে টাকাটা জমা হয়েছে, এখন আমরা এই টাকাটা কোন জায়গায় খরচ করতে পারি। সো এভাবে বাচ্চা হচ্ছে রেসপন্সিবল হয়ে গড়বে, ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে এবং তাদের মাঝে হচ্ছে কনফিডেন্সও ডেভেলপ করবে। পরবর্তী যে সিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কোঅপারেশন। কোঅপারেশন মানে হচ্ছে সহযোগিতা, একজন আরেকজনকে সাহায্য করা। এর জন্য সবচেয়ে বড় শিক্ষা কোথায় পাই আমরা? সেটা পাই হচ্ছে আমরা সূরা আল আসরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের ধ্বংস হওয়ার জন্য ধ্বংস হচ্ছে অনিবার্য যদি তারা এই 4টা কাজ না করে। ফার্স্ট হচ্ছে ঈমান আনা, সেকেন্ড হচ্ছে নেক আমল করা, থার্ড হচ্ছে একজন আরেকজনকে ভালো কাজের উপদেশ দেওয়া, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেওয়া। সো থার্ড এবং ফোর্থ যে কাজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একজন আরেকজনকে ভালো কাজের উপদেশ দেওয়া এবং একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেওয়া, এটা আসলে একজন আরেকজনকে কোঅপারেট করা, একজন আরেকজনকে সহযোগিতা করা। সো যখন একটা ফ্যামিলি হচ্ছে একসাথে হয় এবং তারা হচ্ছে ইসলামের এই স্পিরিটটা ধরে, যে আমরা মনে করি যে ও আছে যে বাইরের লোকদেরকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, তা না, দাওয়াত শুরু হচ্ছে ঘর থেকে। সো আমার ঘরের মধ্যে আমি যদি এই 4টা জিনিস এস্টাবলিশ করতে পারি, তাহলে আমি সফলতার পথে এগিয়ে গেলাম। সো আমাদের পরস্পরকে সহযোগিতা করতে হবে, ভালোবাসতে হবে, একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সো এখানে আমরা দেখি যে যখন একটা কোঅপারেটিভ ফ্যামিলি হবে, সেখানে সবাই সেখানে খুশি, সবাই একজন আরেকজনকে সহযোগিতা করছে এবং একজন আরেকজনের সুখের সময় যেমন তার সাথে আছে, আনন্দের সময় যেমন আছে, তেমনি দুঃখের সময়ও তার সাথে আছে। আমাদের মধ্যে ম্যাক্সিমাম সময়ে যে সমস্যাটা দেখা যায়, যে আমরা খুব কমপ্লেনটা শুনি, সেটা হচ্ছে যে আমার বাচ্চা তো শুনতে চায় না। সো আসলে বাচ্চা শুনতে চায় না, সে আমার কথা লিসেন করে না, এটা সমস্যা না। মূল সমস্যাটা হচ্ছে বাচ্চা হচ্ছে কোঅপারেট করছে না। সো এখানে আমার বাচ্চা হচ্ছে যখনই হচ্ছে তাকে কিছু করতে বলা হচ্ছে, সে সেটা করে না, সে রাগ করে বসে থাকে। তাকে আমি হাত ধুইতে বলেছি, হাত ধোয় না, মোজা পরতে বলেছি, বাইরে যাওয়ার সময় মোজা পরে না, সে চারিদিকে হচ্ছে ময়লা ছুঁড়ে ফেলছে, তাকে বারবার নিষেধ করা হয়েছে, তারপরেও সে করছে না। সো এই কথাগুলো হচ্ছে যে সে কথা শুনছে না সেটা না, বরং সে হচ্ছে আপনি কোঅপারেট করতে চাচ্ছে না, সে কারণেই হচ্ছে সে এ ধরনের অ্যাটিটিউড শো করছে। সো এখানে কি করতে হবে? এখানে মেইনলি আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে আমি জোর করে আমার বাচ্চার সহযোগিতা আদায় করতে পারবো না। আমি বাচ্চাকে জোর করে আসলে করাতে পারবো না। সে যদি না করে, যে আমি সে তার খেলার পরে তার খেলনাগুলো গুছিয়ে রাখতে হবে, অথবা হচ্ছে খাবারের সময় চুপ করে খাবার টেবিলে বসতে হবে, এই জিনিসগুলো হচ্ছে জোর করে বা ফোর্স করে আমি তাকে শিখাতে পারবো না। বরং এখানে বাচ্চাকে আমি কোঅপারেট করা শিখাতে হবে। আমি নিজে বাচ্চার সাথে যদি কোঅপারেটিং হই, এবং এখানে আবার রোল মডেলের প্রশ্ন আসে, যে আমি বাচ্চার সাথে কিভাবে ডিল করছি সেটার উপরে ডিপেন্ড করছে যে আউটকামটা কি হবে। তো সেখানে আমি বাচ্চাকে যদি নির্দেশ
আদেশ দেই, আদেশ করি যে যাও খেলনাগুলো গুছিয়ে ফেলো, সে বাচ্চা হয়তোবা সেই জিনিসটা করবে না। কিন্তু আমি যদি বাচ্চার সাথে নিজে এগিয়ে আসি, চলো আমরা দুজনে মিলে খেলনাগুলো গুছিয়ে ফেলি এবং সেটাকে একটা আনন্দময় পরিবেশের মাধ্যমে করি, দেখা যাবে বাচ্চা আনন্দের সাথে সেই কাজগুলো করে ফেলেছে। সো এখানে আমাদের হচ্ছে এই কোঅপারেশন অথবা সহযোগিতার যে পরিবেশ, সহযোগিতার যে মেন্টালিটি, সেটা তৈরি করতে হবে। বাচ্চাকে জোর করে তাকে দিয়ে কোনো কাজ করানোর যে টেন্ডেন্সি বা যেই ধরনের ইচ্ছা আমাদের মধ্যে থাকে যে আমি বলেছি করতে হবে, যে আমি জানি এটা ভালো, সে কারণে আমি বলেছি এটা করতে হবে, কারণ আমি অনেক এক্সপিরিয়েন্স, কারণ আমি জানি যে কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য ভালো না। কিন্তু তাকে জোর করে আমি যদি সেটা করাই, তাহলে সেটা কখনোই কাজে লাগবে না। সে হয়তোবা একবার দুইবার আমার ভয়ে সেটা করবে, কিন্তু আস্তে আস্তে সেই ভয়টা কেটে যাবে এবং তখন সে আমার আর কোনো কথা শুনতেই রাজি থাকবে না। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে আমি তাকে যেই কাজটা করতে বলেছি সেই ডিরেকশনটা ক্লিয়ার কিনা। আমরা একটা ব্যাগ কথা বলে ফেললাম যে আমি এসে যেন দেখি সব ঠিক আছে। সো কি ঠিক আছে, কি করতে হবে সেটা আমি কিছুই বললাম না, কিন্তু আমি যদি তাকে ক্লিয়ার করে বলে দেই যে আমি বাসায় আসার পরে যেন দেখি যে তোমার টেবিলটা গোছানো, আমি এসে দেখি তোমার বিছনাটা গোছানো, আমি এসে দেখি যে তোমার পড়াটা কমপ্লিট হয়েছে, তুমি তোমার বাংলা পড়া অথবা ম্যাথটা তুমি করে ফেলেছ, তাহলে সেটা হচ্ছে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন। সো ফার্স্ট অফ অল বাচ্চার কাছ থেকে আমি যদি কোনো সহযোগিতা চাই, কাজ আদায় করতে চাই, তাহলে ডিরেকশনটা আমি তার কাছে কি চাচ্ছি সেই ব্যাপারে আমাকে ক্লিয়ার হতে হবে। এবং যখন আমি তাকে কোনো কিছু করতে বলবো, সেই পড়ার সময় আমি তাকে কন্ট্রোল করছি এই অ্যাটিটিউডটা যাতে শো না করা হয়, কারণ যখন এই ধরনের অ্যাটিটিউড শো হয় বাচ্চার মধ্যে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সো সেখানে আমি বাচ্চাকে এমনভাবে কথাটা বলবো যেটা আমরা ফার্স্টেই বলেছি, আমাদের ফাউন্ডেশন হচ্ছে লাভ। সো বাচ্চার সাথে লাভিং ভয়েসে যখন আমি কোনো কিছু করতে বলবো, তখন বাচ্চা হচ্ছে সেটাকে ফাইট হিসেবে নিবে না, সে রেজিস্ট্যান্ট করতে চেষ্টা করবে না, সে এটার অ্যাগেনস্টে কোনো কিছু করার কথা তখন তার চিন্তায় আসবে না, এবং তাকে কন্ট্রোল করা হচ্ছে এই জিনিসটাও তার তখন মনে হবে না। সে তখন সেই ভালোবাসার কারণেই সে কাজটা করে ফেলবে। সো এরকমভাবে বাচ্চাদের সাথে আমরা যখন কথা বলবো বা কাজ করব, আসলে একসাথে কাজ করার গুরুত্বটা অনেক বেশি এবং মজাও অনেক বেশি। যেমন আমরা বাচ্চাকে বলতে পারি যে খাওয়ার পরে তোমাকে হচ্ছে একটা টিনেজ বাচ্চাকে অবশ্যই আমরা রেসপন্সিবিলিটি শিখাবো, তাকে আমরা বলছি যে খাবার পরে এই প্লেটগুলো ধুয়ে ফেলতে হবে বা সিঙ্কটাকে ক্লিন করে ফেলতে হবে। অথচ সেটা যদি আমরা এভাবে শুরু করি যে চলো আমরা দুজনে মিলে টেবিলটা গুছিয়ে ফেলি, তাহলে দেখা যাবে যে বাচ্চার মধ্যে সেই কোঅপারেশনের যে অ্যাটিটিউডটা সেটা তৈরি হবে। সো নাম্বার ওয়ান হচ্ছে আমাদেরকে বাচ্চাকে কি করতে চাচ্ছি, কি চাচ্ছি, এক্সপেকটেশনটা কি, সেটা নিজেরা ক্লিয়ার হতে হবে, ক্লিয়ারলি সেটা তাদের কাছে প্রেজেন্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে তাদেরকে কন্ট্রোল করা না, বরং তাদের সহযোগী হয়ে, তাদের সঙ্গী হয়ে কাজটা করার জন্য সে ধরনের পরিবেশ বা সে ধরনের মেন্টালিটি আমাদেরকে তৈরি করতে হবে। এবং তারপরে আরেকটা সি নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কমিটমেন্ট। সো কমিটমেন্ট জিনিসটা হচ্ছে আমরা যেই কাজটা করব, করার কথা, সেই কাজটা হচ্ছে করার ব্যাপারে আমরা স্টেডফাস্ট থাকব, সেটা আমি করব, সে ধরনের এক্সাম্পল আমাকে সেট করতে হবে বাচ্চাদের মধ্যে। অর্থাৎ সিম্পল কিছু এক্সাম্পল এখানে দেওয়া যায়, যেমন হচ্ছে নামাজের ব্যাপারে বলা যায়। নামাজে হচ্ছে আমি বাচ্চাকে দিনে 5 বার নামাজ পড়ার জন্য এনকারেজ করতে চাই, উৎসাহিত করতে চাই, এবং তাকে তখন আমি কি করব যে দিনে 5 বার আমি নিজে নামাজ পড়ব এবং দিনে 5 বার তাকে নামাজ পড়ার জন্য আগ্রহী করে তুলব, এবং সাথে সাথে তাকে হচ্ছে ডিরেক্টলি কানেক্ট করাবো যে কেন আমি এই নামাজটা পড়ছি, আল্লাহর সাথে এটা কিভাবে কানেকশন তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে কমিটমেন্ট, যে আমি বাচ্চাকে নামাজ পড়তে বললাম, আজকে নামাজ পড়তে বললাম যে হ্যাঁ তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পরদিন আমি বললাম যে না তোমার এক্সাম আছে, তুমি এখন ঘুমাও, তোমার উঠতে হবে না, ফজরের নামাজ না পড়লেও চলবে, সকালবেলা স্কুল আছে, এসা পড়তে হবে না, ঘুমিয়ে যাও, বা তোমার এখন ইতে আর্ট ক্লাসে যেতে হবে, সো আসরের নামাজ না পড়লেও চলবে। সো যে কাজটাই আমরা করব না কেন সেটার ব্যাপারে আমাদেরকে কমিটেড থাকতে হবে, যে আমি যেটা মনে করি যে এটা আমার প্রয়োজন, সেটা যাতে আমি রেগুলারলি করে যেতে পারি।
এবং কমিটমেন্ট হচ্ছে ইসলামকে জানার ব্যাপারে, যে আমাদেরকে কোরআন পড়তে হবে, সুন্নাহ পড়তে হবে, ইসলামিক টিচিংগুলো জানতে হবে, সেই ব্যাপারে আমরা কমিটেড হব। আমরা হচ্ছে দান খয়রাত সাদাকা করার ব্যাপারে, গরিবদেরকে দেওয়ার ব্যাপারে কমিটেড হব। আমরা রোজা রাখার যখন এজ অ্যাপ্রোপ্রিয়েট হবে তখন রোজা রাখার ব্যাপারে কমিটেড হব। যাদের প্রয়োজন, যাদের হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ অর্থ থাকবে তারা হজ করার জন্য। সো এরকমভাবে আমরা হচ্ছে কমিটমেন্টটা দিকে আমরা নজর দিব, যে ইসলামিক প্যারেন্টিংয়ে যে আমরা যেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন সেই কাজগুলো করার ব্যাপারে আমরা কমিটেড, সেগুলোর ব্যাপারে আমরা গড়িমসি করি না, সেগুলো করার ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের খামখেয়ালি নাই, বরং আমরা জানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, সে কারণে আমরা এগুলো প্রতিনিয়ত করে ফেলছি। সো এটা আমরা শুরু করতে পারি খুব ছোটোখাটো কাজগুলো দিয়ে। একদম ছোট বাচ্চাকে নিশ্চয়ই আমি 5 ওয়াক্ত নামাজের জন্য হচ্ছে প্রতিদিন হচ্ছে তাকে প্রেশার দিব না। তাকে হচ্ছে আস্তে আস্তে সেটাতে ইনভলভ করব। আস্তে আস্তে তার প্রথমে হয়তো বা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত দিয়ে শুরু করব এবং আস্তে আস্তে সেটাকে 5 ওয়াক্তে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সো নট পুটিং টু মাচ প্রেশার। সো আমরা যখন বাচ্চার উপরে প্রেশার দিব, না করার জন্য পানিশমেন্ট করব, সেটা আসলে তার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি করবে এবং সেই জিনিসটার প্রতি তার ভালোবাসা ডেভেলপ করবে না, ভয় তৈরি হবে, ঘৃণা তৈরি হবে। তো আমরা হচ্ছে পজিটিভ জিনিসগুলোর উপরে ফোকাস করব। সো আমরা যখন পজিটিভলি বাচ্চাকে কোনো কিছু শিখাই সেটার স্থায়িত্ব আসলে অনেক বেশি হয় এবং সেটার ফলাফলও অনেক বেশি হয়। এবং সো আমরা এমন হতে পারে যে বাচ্চাকে যে কাজগুলো আমি করতে বলেছি যে প্রতিদিন তোমার এই কাজগুলো করতে হবে, সেটা যখন সে করে না সেটার জন্য তাকে বকাবকি না করে, যখন সে করছে তখন সেটার জন্য তাকে কমপ্লিমেন্ট করা, সেটার জন্য তাকে প্রশংসা করা, সেটার জন্য তাকে পুরস্কার দেওয়া, এরকমভাবে পজিটিভলি আমি কাজের প্রতি তাকে আগ্রহী করব, আকৃষ্ট করব, তাহলে তার মধ্যে হচ্ছে কমিটমেন্টটা আরও বেশি জোরালো হবে।